সবাই রেডি তো? বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিয়ার স্টুডেন্টস, আমরা আপিলের ধারাগুলো আপনাদের পড়িয়েছি, আপিলের ধারাগুলো আপনাদের শিখিয়েছি। সো ডিয়ার স্টুডেন্ট, আমরা এখন আপনাদের আদেশগুলো পড়াবো। এটা খুব মনোযোগ সহকারে দেখবেন, কারণ এখান থেকে রিটেনের কোয়েশ্চেন আসে। কেমন? তো চলুন আমরা সবাই শুরু করি বিসমিল্লাহ করে। আচ্ছা, তো খেয়াল করেন, সবাই আদেশ ৪১ বিধি ১ এ চলে যান। তবে আদেশ ৪১ রোমান সংখ্যাটা লিখে ফেলবেন। এটা কখনো বাংলায় লেখা যাবে, বাংলায় এটা লেখা যাবে না। এটাকে রোমান সংখ্যায় লিখবেন। ৪১ এক্স এল আই, এর মানে হচ্ছে আদেশ ৪১। আদেশ ৪১। এখানে আপনি ১ ২ দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আদেশ এটা মনে থাকবে তো সবার। দেওয়ানি কার্যাবিধির আদেশগুলো সবসময় কি রোমান সংখ্যা ব্যবহার করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার লেখেন, একটা আপিলে ৪টা বিষয় থাকতে হবে। সবাই লেখেন, সবাই একটু দেখেন তো। সবাই দেখেন তো, একটা আপিলে কয়টা বিষয় থাকতে হবে? ৪টা। একটা আপিলে কয়টা বিষয় থাকতে হবে? কমেন্ট করেন। ৪টা বিষয় থাকতে হবে একটা আপিলে। আমরা এবার সবাই লিখি কি কি বিষয় থাকতে হয়। ১ নম্বরে লেখেন, একটা লেখেন আপিলের স্মারকলিপি। আপিলের স্মারকলিপি। আপিলের স্মারকলিপি যেটাকে আমরা বলি দা মেমোরেন্ডাম অফ আপিল। লেখেন দা মেমোরেন্ডাম, লেখেন, ইংলিশটাও জানতে হবে। দা মেমোরেন্ডাম অফ আপিল। আপিলের স্মারকলিপি দা মেমোরেন্ডাম অফ আপিল। ২ নম্বর লেখেন, অর্থাৎ আপনার অবশ্যই আপিলের স্মারকলিপি থাকতে হবে। ১ নাম্বার, দা মেমোরেন্ডাম অফ আপিল, এটা অবশ্যই আপনার থাকতে হবে ১ নাম্বার। এবার লেখেন ২ নাম্বার। ২ নাম্বার লেখেন আপনার কারণ থাকতে হবে, আপিলের হেতু। আপিলের হেতুবাদ। হেতু। হেতু মানে কি? আপিলের হেতুবাদ সমূহ বা আপত্তি সমূহ। আপত্তি, কি কারণে আপনার আপিলটা করতে আসছেন, আপনার আপত্তি কোথায়? আপত্তি সমূহ বা যেটাকে আমরা বলি কারণ, সেটা থাকতে হবে। আপনারা পরীক্ষায় অবশ্যই লিখবেন, আপিলের হেতুবাদ, আপিলের কারণ সমূহ থাকতে হবে। আপনি অবশ্যই লিখবেন আপিলের হেতুবাদ, আপত্তি সমূহ বা কারণ সমূহ থাকতে হবে। ৩ নাম্বার লেখেন ওকালতনামা থাকতে হবে। ওকালতনামা থাকতে হবে। ৪ নাম্বারে লেখেন ডিক্রি ও রায়ের, ডিক্রি ও রায়ের সহি মোহরযুক্ত নকল থাকতে হবে। সহি মোহর যুক্ত নকল থাকতে হবে। এই হচ্ছে আমাদের পুরো পরিপূর্ণ বিষয়টা। আশা করি আপনারা খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। আমি আবার বলছি, মনোযোগ দিয়ে খেয়াল করুন। একটা আপিলে ৪টা বিষয় থাকতে হয়। ১ নাম্বারে হচ্ছে আপিলের স্মারকলিপি থাকতে হয়, দা মেমোরেন্ডাম অফ আপিল। ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে আপিল কেন করছেন, আপিলের কারণ, আপনার আপত্তি সমূহ। ৩ নাম্বার লাগবে ওকালতনামা।
4 নাম্বার লাগবে হচ্ছে ডিক্রি ও রায়ের সহি মোহরযুক্ত নকল। ডিক্রি ও রায়ের সহি মোহরযুক্ত নকল। আশা করি বুঝতে পেরেছেন। আমি আবার বলছি, মনোযোগ দিয়ে খেয়াল করুন। আমি আবার বলতেছি, মনোযোগ দিয়ে খেয়াল করুন। একটা আপিলের 4টা বিষয় থাকতে হয়। আপিলের স্মারকলিপি 1 নাম্বার, আপিলের হেতুবাদ 3 নাম্বার, ওকালতনামা 4 নাম্বার হচ্ছে ডিক্রি ও রায়ের সহি মোহরযুক্ত নকল। এটা রিটেনে আসবে, সুন্দর করে লিখবেন। এটা রিটেনে আসবে, সুন্দর করে পরীক্ষার জন্য সাজাবেন। এবার লেখেন একটা আপিলের কন্টেন্ট বা উপাদান কয়টি? সুন্দর করে লেখেন। লেখেন একটা আপিলের কন্টেন্ট, উপাদান বা দা কন্টেন্ট, কন্টেন্টস অফ আপিল। 5টা। একটা আপিলের উপাদান কয়টা? 5টা। একটা আপিলের বিষয় কয়টা? 4টা। উপাদান কয়টা? 5টা। একটা আপিলের বিষয় কয়টা? 4টা। উপাদান কয়টা? 5টা। এই টোটাল হলো 9টা ব্যাপার। কথা বুঝেছেন? এবার লেখেন। এবার লেখেন একটা আপিলের উপাদান ছিল 4টা, সরি বিষয় ছিল 4টা, উপাদান কয়টা? 5টা। কি কি উপাদান একটু সুন্দর করে সবাই লিখে ফেলি। একটা আপিল হইতে হবে, লেখেন আপিল হইতে হবে সেট ফোর্থ। সেট ফোর্থ, দেখেন একটা আপিল হইতে হবে সেট ফোর্থ, যুক্তিসঙ্গত। 2 নাম্বার একটা আপিল হতে হবে কনসাইজলি। একটা আপিল হইতে হবে কনসাইজলি মানে সংক্ষেপ, সংক্ষেপে লিখতে হবে, সংক্ষেপ। একবারে ইতিহাস টানা যাবে না। 3 নাম্বার একটা আপিলের হইতে হবে স্পষ্ট শিরোনাম। 4 নাম্বার একটা আপিলে আপত্তির কারণ থাকবে। এবং 5 নাম্বার একটা আপিলে কি থাকবে? ক্রমিক নং যুক্ত থাকবে, ক্রমিক নং। এই হচ্ছে 5টা উপাদান। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আশা করি এই 5টা উপাদান আপনারা সকলে বুঝতে পেরেছেন। একটা আপিল হবে যুক্তিসঙ্গত, একটি আপিল হবে সংক্ষেপ, একটি আপিল হবে স্পষ্ট শিরোনাম বিশিষ্ট, একটা আপিলে আপত্তির কারণ দেওয়া থাকবে এবং একটা আপিলে ক্রমিক নম্বর দেওয়া থাকবে। তাহলে একটা আপিল কি থাকবে? সবাই একটু কমেন্ট করেন না কেন? কমেন্ট করা ছেড়ে দিয়েছেন আপনারা। একটা আপিল হচ্ছে যুক্তিসঙ্গত, একটা আপিল হবে সংক্ষেপ, একটা আপিল থাকবে স্পষ্ট শিরোনাম যুক্ত, একটা আপিলে আপত্তির কারণ থাকবে, একটা আপিলে ক্রমিক নম্বর থাকবে। এই 5টা উপাদান আপনারা বুঝতে পেরেছেন কিনা বলেন? 41-এর 1 ক্রমিক নংটা বুঝাইয়া দেই, বোঝেন নাই? মুসাবিদায় কি শিখছেন? মুসাবিদায় শিখছেন কি? 1 বাদী ভালো ছিল, 2 আমার এই সমস্যা ছিল, 3 এটা তো ন্যায় বিচারের স্বার্থে কাজটা হয় নাই, 4 আমি এর বিচার চাই। এই দেখেন 1 2 3 4 করে ক্রমিক ক্রমিক দিয়ে 1 2 3 4 করে কি করতেছেন? আদালতকে নিজের দাবিগুলো একটা একটা করে উপস্থাপন করতেছে। এবার কি বুঝেছেন আপনি? মুসাবিদা এটা করলে বুঝতে পারবেন। মুসাবিদা এর 1 2 3 যা ক্রমিক না মানে সিরিয়াল করে একটা একটা করে, একসাথে সব বললে মাথায় ঠিক থাকবে না, কথাগুলো ধরতে সুবিধা হয়। বিবাদী পক্ষ বলবে 4 নাম্বার ক্রমিকই তো আপনি এই কথাটা বলছেন, এটা তো ঠিক বলেন নাই।
আবার আরেকজন বলবে আপনি তো 2 নম্বর ক্রমিকের এই কথাটা আইন বিরুদ্ধ। তো এরকম এক একজন এক এক কথা বলবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে যে ব্যাপারটা ছিল কি, একটা আদালতের একটা একটা আপিলের উপাদান হচ্ছে 5টা, সেটা যুক্তিসঙ্গত হইতে হবে, সংক্ষেপ, স্পষ্ট শিরোনাম, আপত্তির কারণ এবং ক্রমিক নম্বর যুক্ত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। এবার আসেন বিধি 2। ঠিক আছে, বিধি 2টা দেখেন। 41-এর বিধি 2-তে যান সকলে। 41-এর বিধি 2-তে যান। বিধি 2-তে কি বলা আছে? বিধি 2-তে বলা আছে, সকল এটা সুন্দর করে বলেন, সকল এটা সুন্দর করে লেখেন যে যেটা আপিলের স্মারকলিপিতে, দ্য মেমোরেন্ডাম অফ আপিলে বলা নাই, উল্লেখ করেন নাই আপনি, সেই ব্যাপারে আপনি আদালতে শুনানি করতে পারবেন না। তবে আদালত যদি অনুমতি দেয় তাহলে পারবেন। এই ছিল ব্যাপার। অর্থাৎ আপিলের স্মারকলিপিতে আপনি যা লেখেন নাই, আপিলের স্মারকলিপিতে আপনি যা ক্রমিক আকারে লেখেন নাই, আপনি আপিলের স্মারকলিপিতে যা উল্লেখ করেন না, তা আপনি শুনানিতে বলতে পারবেন না। তবে আদালত যদি অনুমতি দেয় তাহলে বলতে পারবেন। আপিলের যে স্মারকলিপি, স্মারকলিপিতে আপনি ঘটনাটা উল্লেখই করেন নাই, কারণ ওইটা আর শুনানিতে বলা যাবে না। তবে আদালতের কাছে অনুমতি চাইতে হবে যে মাননীয় আদালত, আমি হয়তো মিস্টেকের কারণে এটা কি করি নাই, উল্লেখ করি না, আপনি একটু অনুমতি দেন, আমি এই ব্যাপারে বলতে চাই। কারণ আদালত যদি অনুমতি দেয় তাহলে বলা যাবে। এই অংশটা আপনারা ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন। আশা করি এই অংশটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা কি ক্লিয়ার কিনা বলেন, এটা ওকে বলেন। আপনি ক্লিয়ার কিনা বলেন, এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। হুম, এই অংশটা ক্লিয়ার যে আপিলের স্মারকলিপিতে আপনি যা উল্লেখ করেন নাই, সেই ব্যাপারে আপনি আপিল করতে পারবেন না। আপিলের স্মারকলিপিতে আপনি যা উল্লেখ করেন নাই, তার ব্যাপারে আপনি আপিল করতে পারবেন না। তবে আদালতের অনুমতি নিয়ে অবশ্যই পারবেন। ঠিক আছে, এবার লেখেন। লেখেন, নিয়ম অনুসরণ না করে, নিয়ম অনুসরণ না করে আপিলের স্মারকলিপি, আপনি লাইভ শেয়ার করে দিতে কত এটা যেটা শেয়ার করে দিতে শেয়ার করে আপিলের স্মারক আপিলের স্মারকলিপি দেখেন, নিয়ম অনুসরণ না করে, আপনি নিয়ম না মেনে আপিলের স্মারকলিপি যদি প্রস্তুত করেন, তাহলে আদালত কি করবে? আদালত
আদালত উপযুক্ত, লেখেন উপযুক্ত কারণ কারণ উল্লেখ করে স্মারকলিপিটি খারিজ করে দিবেন। খারিজ করে দিবেন এবং তা, লেখেন, এবং তা সংশোধন করতে বলবেন, সংশোধনের জন্য সুযোগ দিবেন। এই কথাটা সুন্দর করে লিখে ফেলেন যে আপনি আদেশ 41 বিধি 3 বলা আছে যে আপনি নিয়ম অনুসরণ করেন নাই, আপনি নিয়ম মানেন নাই, আপিল প্রস্তুত করছেন। আদালত কি করবে? উপযুক্ত কারণ উল্লেখ করবে যে রফিক সাহেব, আপনি এই কারণে আমি আপনার মেমোরেন্ডাম অফ আপিলটাকে খারিজ করে দিলাম, আপনি দয়া করে সংশোধন করে নিয়ে আসুন। আশা করি বুঝতে পেরেছেন এই অংশটা। আপনি যদি নিয়ম না মেনে আপনি যদি নিয়ম না মেনে আপনি যদি নিয়ম না মেনে যদি আপনি আপিল রেডি করেন, আপিলের স্মারকলিপিটা যদি নিয়ম না মেনে প্রস্তুত করেন, বিচারক কি করবে? উপযুক্ত কারণ উল্লেখ করে দিবে, খারিজ করে আপনারা বলবে সংশোধন করে নিয়ে আসেন। এই অংশটা ক্লিয়ার কিনা বলেন? এগুলো কিন্তু রিটেনে লিখতে হবে। নিয়ম অনুসরণ না করে আপিলের স্মারকলিপি প্রস্তুত করলে আদালত কি করে উপযুক্ত কারণ দর্শায়া যে আপনি এই জায়গায় ভুল করছেন, এই উপযুক্ত কারণ দর্শায়া দিবে আপিলটারে খারিজ কইরা, মেমোরেন্ডাম আপিলটারে খারিজ করে দিবে, দেওয়ার পরে বলবে যে এটাকে সংশোধন করে নিয়ে আসেন। এই অংশটা আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং অবশ্যই যখন সংশোধন করা হবে বিচারক কি করবে? স্বাক্ষর দিবেন, বিচারক স্বাক্ষর দিবেন, বিচারক সিগনেচার দিবেন, স্বাক্ষর দিয়ে দিবেন যখন সংশোধন করে নিয়ে আসবেন যে ইওর অনার, আপনি তো আমার দিছিলেন কাইটটা, ভুলের কারণে আমি এখন সংশোধন করে নিয়ে আসছি, এখন করণীয় কি? দাও, এটা দাও। দেওয়ার পরে বিচারক সাইন করে দিবে, শেষ, মানে একসেপ্টেড। সংশোধন করে নিয়ে আসলে বিচারক পরে কি করবে? সাইন করে দিবে। ইনশাল্লাহ পারবেন কিনা বলেন? এই অংশটা পারবেন কিনা বলেন? ইনশাল্লাহ আপনাদের পারবেন কিনা বলেন? এগুলি কিন্তু পরীক্ষা আসবে আপিলে, এইবার আপনাদের আপিল থেকে কোশ্চেন আসবে ইনশাল্লাহ। আমাদের বেলা ক্রিমিনাল আপিল আসছে, তাহলে আপনাদের এবার সিভিল আপিল আসবে। সবাই ইনশাল্লাহ বলেন। 5টা লোক বললে কমন পড়ে যাবে। 5টা লোক যদি ইনশাল্লাহ বলে এরা পরীক্ষা চলে আসবে। 5টা লোক যদি ইনশাল্লাহ বলে তাহলে চলে আসবে। এই একজন ইনশাল্লাহ বলছে সিভিল আপিল থেকে কোশ্চেন আসবে ইনশাল্লাহ। 5টা লোক বললে চলে আসবে প্রশ্ন। একজন বলছে, 2জন বলছে, 3জন। সিভিল আপিল থেকে একটা কোশ্চেন আসবে, এই জন্য খুব আশায় আছে। 4জন, আরেকজন বললে ভালো, প্রশ্ন আয়া পড়ছে। ঠিক আছে, ইনশাল্লাহ এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই আসবে। 4জন বলছে, এই 5জন হয়ে গেছে। সিকেন্দার সাহেব 2বার বলছে, ঠিক আছে। আচ্ছা, ইনশাল্লাহ এই তো হয়ে গেছে 5জন। একটা সিভিল আপিল থেকে অবশ্যই কোশ্চেন এবার আসবে। এইবার একটা আপিল থেকে কোশ্চেন আসছে, ধুমসে যা পড়াইছি একটা একটা করে ধরে ধরে লিখবেন ইনশাল্লাহ। খেয়াল করে দেখেন। এইবার লেখেন বিধি 5, আদেশ স্থগিত। এটা আদালতের খুব প্রচলিত শব্দ, তো এটাকে বলা হয় স্টে অর্ডার। হুম, হ্যাঁ, জি জি, এটাকে বলা হয় স্টে অর্ডার। সবাই সুন্দর করে লেখেন, এটাকে বলা হয় স্টে অর্ডার। এটা কোর্ট প্র্যাকটিসের অনেক অংশ, ঠিক আছে। এই কথাটা সবাই লেখেন। আপিল চললেই ডিক্রির কার্যকারিতা স্থগিত হবে না। ডিক্রির কার্যকারিতা আপিল চললে ডিক্রির কার্যকারিতা কি হবে না বলেন? স্থগিত হবে না।
আপিল চলতেছে এর লেগে ডিগ্রি বন্ধ হবে না। আপিল আপনার চলতেছে এর জন্য কি হবে না, ডিগ্রি বন্ধ হবে না। আপিল চললেই ডিগ্রি বন্ধ হবে না, মাথায় রাখবেন, আপিল চললেই ডিগ্রি বন্ধ হবে না। তবে তবে 3 কারণে বন্ধ হবে, ব্যতিক্রম লেখেন। ব্যতিক্রম 3 কারণে বন্ধ হবে, 3টি কারণে বন্ধ হবে। ব্যতিক্রম লেখো, 3টি কারণে বন্ধ হবে, ব্যতিক্রম 3টি কারণে বন্ধ হবে, ব্যতিক্রম 3টি কারণে বন্ধ হবে। সবাই লেখেন, আপিল চললেই ডিগ্রি কার্যকারিতা বন্ধ হবে না, ব্যতিক্রম হচ্ছে 3টি কারণে বন্ধ হবে। Yes. আচ্ছা, 3 কারণে ডিগ্রি, তার 3 কারণে বন্ধ হবে, সবাই এটা লিখছেন? ভাই আপিল চললেই ডিগ্রি কার্যকারিতা বন্ধ হবে, তবে 3 কারণে বন্ধ হবে। 3 কারণে বন্ধ হবে, একটু বুঝে বুঝে আমি স্লো করে পড়াই কেন বলেন তো, পরীক্ষা যাতে কিছু লিখতে পারেন। এক, যখন গুরুতর ক্ষতি হবে, যখন দেখতেছেন আরে ডিগ্রি কার্যকর বন্ধ যদি না করি গুরুতর ক্ষতি হবে, 1 নাম্বার গুরুতর ক্ষতি হয়ে যাবে। 2 নাম্বার অযৌক্তিক বিলম্ব, হুদাহুদি বিচারে সময় নষ্ট হচ্ছে, অযৌক্তিক বিলম্ব হচ্ছে, অযৌক্তিক বিলম্ব হচ্ছে। 1 নাম্বার হচ্ছে গুরুতর ক্ষতি পক্ষগণের, 2 নাম্বার হচ্ছে অযৌক্তিক বিলম্ব হচ্ছে। 3 নাম্বার লেখেন, 3 নাম্বার হচ্ছে যে যখন আবেদনকারী জামানত দিয়েছেন, আবেদনকারী জামানত প্রদান করেছে, জামানত প্রদান করেছেন, আবেদনকারী জামানত প্রদান করেছেন, এই তিন কারণে কি করবে, আদালত স্টে অর্ডার দিতে পারে। আপনারা সুন্দর করে বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলেন। 1 নাম্বার লেখেন, আমি একটু সুন্দর করে বুঝাই, এটা পরীক্ষা আসবে। আদেশ 41 ইনশাআল্লাহ, বিধি 5 স্টে অর্ডার, এটা কোর্ট প্র্যাকটিসের অংশ, বিশেষ করে হাইকোর্ট এটা চরম ভাবে প্র্যাকটিস করে। হাইকোর্ট স্টে অর্ডার, এটা হাইকোর্টের রাস্তায় রাস্তায় সিভিল মামলায় ঘোরে, যে একটা স্টে অর্ডার নিলা না কেন তুমি, তুমি আদালতের কাছে একটা স্টে অর্ডার নিয়ে, আমার কথা কি বুঝছেন আপনি? স্টে অর্ডার এটা হাইকোর্টে খুব চলে, নিম্ন আদালতে চলে, হাইকোর্টে বেশি চলে। এখানে লেখছে, হ্যাঁ, টিভিতে শোনা যায়, জি জি, এই তো বুঝছেন। আপিল চললেই ডিগ্রির কার্যকারিতা স্থগিত হবে না, আপিল চললেই ডিগ্রি কার্যকারিতা স্থগিত হবে না, আপিল চললেই ডিগ্রি কার্যকারিতা বন্ধ হবে না, তবে 3 কারণে বন্ধ হবে। 1, গুরুতর ক্ষতি, 2, অযৌক্তিক বিলম্ব, 3 হচ্ছে আবেদনকারী জামানত প্রদান করলে। লেখেন, 1, গুরুতর ক্ষতি, স্টে অর্ডার না দিলে পক্ষগণ ফকির হয়ে যাবে। 2, স্টে অর্ডার না দিলে অযথা সময় নষ্ট হচ্ছে বিচার বিভাগের। 3, স্টে অর্ডার না দিলে, আবেদনকারী তো জামানত প্রদান করছি, তাহলে স্টে অর্ডার কেন বন্ধ করব না, অবশ্যই বন্ধ করে দিব। 3 কারণ, 1, স্টে অর্ডারটা যদি না দেই, বন্ধ না করি, গুরুতর ক্ষতি হবে। 2, স্টে অর্ডার না দিলে অযৌক্তিক বিলম্ব হবে। 3, স্টে অর্ডার না দিলে আবেদনকারী কি করবে, জামানত প্রদান করছে, আবেদনকারী টাকা দিয়ে দিচ্ছে, তাহলে স্টে অর্ডার কেন রাখবো, এটা বন্ধ করে দাও। আশা করি বুঝতে পেরেছেন, পরীক্ষা আসলে এর বাইরে বেশি লেখার দরকার নেই। পারবেন না ইনশাল্লাহ? পারবেন কিনা ইনশাল্লাহ বলেন? এর বাহিরে বেশি দরকার নাই, কোনো দরকার নাই। এই অংশটা আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আশা করি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। এই অংশটা গুরুত্বপূর্ণ। আমাদের 41-এর আর কিছু অংশ বাকি আছে, এটা কালকে পড়াবো, কালকে পড়াবো। আমরা এখন রিভিশনে চলে যাব, নাকি না আজকে আপিলটাই শেষ করে দিই? হ্যাঁ, না না, আজকে আপিলটাই শেষ করে দিই, আপিলটা আজকে শেষ করি, কালকে রেফারেন্স রিভিশন, এগুলিকে বাচ্চা মানুষের খেলা, ওগুলি লাগবে আধা ঘন্টা, আধা ঘন্টায় শেষ করে দিব। ঠিক আছে, আপিলটাই আজকে শেষ করে দিই, আপনারা কি বলেন? আপিলটাই তো আজকে শেষ করে দিই। এইবার আপনাদের একটা ছোট্ট একটা প্রশ্ন আসতে পারে, হ্যাঁ আপিলটা শেষ করেন, অবশ্যই আজকে আপিলটা শেষ করে দিই।
এইটা একটা পরীক্ষা আপনাদের এবার আসবে, এটা কখনো আসে নাই, কিন্তু এইবার আসবে আপনাদের। ক্রস আপিল জিনিসটা কি? ক্রস আপিল আবার জিনিসটা কি? এটা একটু আপনাদের প্রশ্ন এর আগে কখনো আসে নাই, এটা একটা সংজ্ঞামূলক ভাবে আসতে পারে। সবাই কমেন্ট করেন তো, ক্লাসটা কি আপনাদের ভালো লাগছে আমাকে একটু বলেন তো প্লিজ। আপনাদের কি ক্লাসটা ভালো লাগছে? আপনাদের কি, আপনারা উপকৃত হচ্ছেন কিনা আমাকে একটু বলেন তো। ক্রস আপিল জিনিসটা কি লেখেন, সুন্দর করে লেখেন। দিওয়ানি কার্যালয় 1908 লেখেন, এই কথাটা তো লেখেই নেই আজকে, আর আপনারা কেউ মনে করায় দেন নাই। এই 1908 সালের 5 নং আইন। হ্যাঁ, জি ধন্যবাদ। আপনারা আসলে চুপ করে আছেন না, আমি ভাবছি যে কোনো টেকনিক্যাল ইস্যু কিনা, আমি কারণ অনলাইন তো। আচ্ছা, এটা 1908 সালের কত নম্বর আইন বলেন তো? 5 নং আইন, এই জিনিসটা লেখেন। আদেশ 41, বিধিগত 22। এটা লিখলে একটা নাম্বার পাবেন, এই কথাটা লিখলে একটা নাম্বার পাবেন। রিটেনে আপনার এই কথাটা লিখলে একটি নম্বর পাবেন, একটি নম্বর পাবেন। আদেশ 41 বিধি 22 ক্রস আপিল সম্পর্কে বলা আছে। অনেকে তো ক্রস আপিল শুনলে মাথাই নষ্ট, যে বুঝেই নাই ক্রস আপিলটা কি বুঝাইছে। এবার লেখেন, আদেশ 41 বিধি 22 ক্রস আপিল সম্পর্কে বলা আছে। এবার মুছে ফেলি, ক্রস আপিলের উপাদান সমূহ কি? সবাই লেখেন, ক্রস আপিলের উপাদান সমূহ লেখেন, উপাদান। লেখেন, একই বিষয়বস্তু হতে হবে। একটা উদাহরণ দিলে সুন্দর বুঝে যাবে। একই বিষয়বস্তু হইতে হবে। 2 নম্বর লেখেন, 2 নম্বর লেখেন, দুই পক্ষই আপিল করবে। কি সর্বনেশের কথা! লেখেন 3, দুই পক্ষ সংক্ষুব্ধ থাকবে বা অসন্তুষ্ট থাকবে। তো অসন্তুষ্ট বানানই ভুলে গেছে। দুই পক্ষই সংক্রুদ্ধ থাকবে, অ্যাগ্রিভড পারসন মানে অসন্তুষ্ট থাকবে, অ্যাগ্রিভড থাকবে দুই পক্ষ। আদালত একত্রে শুনানি করবে। লেখেন, এবং 5 নাম্বার লেখেন, সুন্দর করে লেখেন। 5 নাম্বার, 5 নাম্বার লেখেন সুন্দর করে। 5 নাম্বারটা লেখেন। 5 নাম্বারটা হচ্ছে আপত্তি জানাবেন। এই 5টা উপাদান ক্রস আপিলের। ক্রস আপিলের উপাদান কয়টা? 5টা। ইনশাল্লাহ পারবেন। আমি একটা উদাহরণ দিব, উদাহরণটা মনোযোগ সহকারে শুনবেন, তাহলে পুরো মাথায় ঢুকে যাবে ক্রস আপিলটা কি। ঠিক আছে? হ্যাঁ, নোটিশও দিতে হবে, নোটিশ তো দিতেই হবে, নোটিশ তো দিতে হবে 30 দিনের মধ্যে। হ্যাঁ, নোটিশ দিতে হবে।
নোটিশ 30 দিনের মধ্যে প্রদান করতে হবে। আমি আপনাদের একটু বুঝিয়ে দিই, একটু ঝালাই করে দিই, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করেন। ক্রস আপিলের উপাদান কয়টা? সবাই লেখেন। ক্রস আপিলের উপাদান 5টা। একই বিষয়বস্তু হইতে হবে। 2 পক্ষ আপিল করবে। 3 2 পক্ষ সংক্রুদ্ধ থাকবেন। 4 আদালত একত্রে শুনানি করবেন। 5 আপত্তি জানাবে এবং 30 দিনের মধ্যে নোটিশ প্রদান করবে। 5টা উপাদান। 1 একই বিষয়বস্তু হবে। 2 2 পক্ষ আপিল করবে। 3 2 পক্ষ সংক্রুদ্ধ থাকবেন। 4 আদালত একত্রে শুনানি করবেন। 5 আপত্তি জানাবেন এবং নোটিশে 30 দিনের মধ্যে নোটিশ প্রদান করবেন। এই হচ্ছে ক্রস আপিলের 5টা উপাদান। সবাই ক্লিয়ার কিনা বলেন? 1 একই বিষয়বস্তু। 2 2 পক্ষ আপিল করবে। 3 2 পক্ষই অসন্তুষ্ট থাকবে। সংক্রুদ্ধ মানে কি? অসন্তুষ্ট, হ্যাপি না, আনহ্যাপি থাকবে। আদালত একত্রে শুনানি করবে এবং 5 আপত্তি জানাবেন এবং নোটিশ প্রদান করবেন 30 দিনের মধ্যে। এই অংশটা সবাই বুঝতে পারছি কিনা আমাকে একটু ইয়েস বলেন। এই 5টা উপাদান, এই 5টা উপাদান থাকবে। এটা আপিল এবার আসবেই আপনাদের ইনশাল্লাহ। এইবার লেখেন। সবাই বুঝতে পেরেছেন কিনা বলেন? এবার একটা উদাহরণ, সবাই রেডি কিনা বলেন? সবাই রেডি কিনা বলেন? সবাই রেডি হন, ইনশাল্লাহ এবার একটা উদাহরণ দিব ক্রস আপিলের। সবাই রেডি? আমাকে বুঝতে পেরেছেন সবাই? আমার পড়াটা কি আজকের ক্লাসটা ধরতে পারছেন কিনা বলেন? আচ্ছা, সবাই রেডি হন। এটা একটা 100% জমি, 60%। 100% জমি। মামলা ছিল কার? রনি বনাম সাগর, দুইজনের মধ্যে একটা সিভিল মামলা চলতেছিল। এই জমিটা এই জমিটা রনি আর সাগরের সাথে এই জমি সংক্রান্ত মামলা চলতেছিল, 100% জমি। এখন রনি চাইছে কি? রনির ইচ্ছা ছিল 100% সে পাবে, আবার সাগরের ইচ্ছা ছিল পুরো জমিটা সে পাবে। এখন আদালত সিদ্ধান্ত নিল, দলিল এবং খতিয়ানের ভিত্তিতে সিদ্ধান্ত নিল আদালত যে রনি পাবে, রনি 60% পাবে আর সাগর পাবে কি 40%। আদালত কি করলো? সুন্দর করে বাটোয়ারা করে দিল যে আচ্ছা ঠিক আছে, যেহেতু রনির কাছে দলিল আছে, রনি 60% পাবে, সাগর 40% পাবে। আদালত কি করলো? বাটোয়ারা করে দিল। এখন রনিরও অসন্তুষ্ট, সাগরও অসন্তুষ্ট। রনি কয়ে যে না, আমি এটা মানি না। কেন আমি এটা মানবো? আমি 100% চাই, আমাকে কেন 60% দিবে? সাগর কয়ে না, আমি মানি না, আমি এটা মানি না, আমি পুরো 100% চাই, আমার কেন 40% দিবে? আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ এই একটু কমেন্ট করেন প্লিজ, আপনারা বুঝতে পেরেছেন? রনির ইচ্ছা ছিল কি? রনির ইচ্ছা ছিল 100% জমি পাবে। সাগরের ইচ্ছা ছিল কি? তারও 100% জমি পুরোটা লাগবে তার। কিন্তু আদালত কি করলো? বাটোয়ারা করে দিল যে রনিরে দিল 60%, সাগরে দিল 40%। এখন রনিও অসন্তুষ্ট, সাগরও অসন্তুষ্ট। রনিও অসন্তুষ্ট, সাগরও অসন্তুষ্ট। রনি কয় না, আমার 100% লাগবে। সাগর কয় না, আমারও 100% লাগবে। এখন কি করলো? ফলশ্রুতিতে কি করলো? দুইজনই কি করলো? দুইজনই আপিলে চলে গেল, দুইজনই উচ্চ আদালতে আপিল করলো। রনিও আপিল করলো, সাগরও আপিল করলো। আর আদালতকে কি রে, মানুষ আপিল করে একটা, এনে দুই পক্ষই আপিল করছে, তাহলে এটাকে বলা হয় ক্রস আপিল। এই দেখেন, ক্রস আপিল, দুই পক্ষই আপিল করছে। এই জিনিসটা বুঝছেন কিনা বলেন? এই জিনিসটা বুঝছেন কিনা আমাকে একটু ইয়েস নো বলেন, একটু কমেন্ট করেন। আদালতকে কি রে, মানুষ আপিল করে একজন, একজন মামলায় যেতে আরেকজন যেতে না, তো যে যেতে না হে আপিল করে। এখানে দুইজনই আপিল করছে, কি আদালত বিচার করলো? দুইজনই আপিল করছে, ঠিক আছে? এটা বুঝেন নাই আপনি? এটা কি আপনারা কেউই বুঝেন নাই? উদাহরণটা আপনারা বুঝেন নাই কিভাবে? রনি আর সাগরের মধ্যে এই 100% জমি নিয়ে বিরোধ।
রনির ইচ্ছা ছিল না আমি মামলায় জিতে 100% পুরোটা আমার হবে, এটাই তো হয়। সাগরেরও ইচ্ছা ছিল না আমি মামলায় জিতে পুরো 100% আমার হবে, না আদালত করছে বাটোয়ারা। আদালত বাটোয়ারা করে কি করছে, রনিরে দিছে 40%, আর সাগরের দিচ্ছে, সরি, রনিরে 60%, সাগরের 40% দিছে। এখন রনির কি 60% পাওয়ার ইচ্ছা ছিল? কখনোই না, রনির ছিল 100% পাওয়ার ইচ্ছা। সাগরের কি 60% পাওয়ার ইচ্ছা ছিল? কখনো না, তারও 100% পাওয়ার ইচ্ছা ছিল। এখন দুই পক্ষ অসন্তুষ্ট না, দুই পক্ষ অসন্তুষ্ট হয়ে কি করলো, উচ্চ আদালতে এও আপিলে গেছে, এও আপিলে গেছে। এটাকে বলা হয় ক্রস আপিল। তাহলে দেখেন ক্রস আপিলের যে 5টা শর্ত মিললো কিনা বলেন। দুই পক্ষই অসন্তুষ্ট, আদালত দুই পক্ষের একত্রে শুনানি করবে, দুই পক্ষই আপত্তি জানাবে, একই বিষয়বস্তু হবে, মিলছে কিনা বলেন, এবং নোটিশ প্রদান করতে হবে। 5টা উপাদান মিলছে কিনা বলেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এটা পরীক্ষা আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা সুন্দর করে বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। হ্যাঁ, একত্রে আপিল হবে, ভেরি গুড। এই তো বুঝতে পারছেন ইনশাআল্লাহ। একটু ঠান্ডা মাথায় পড়লে আপনারা পরীক্ষায় পারবেন ইনশাআল্লাহ। এটা রিটেনের জন্য ভেরি ইম্পর্টেন্ট, এটা আজ পর্যন্ত আসে না। এটা একটা আসার মতো প্রশ্ন যে ক্রস আপিল কি, ক্রস আপিলের উপাদান সমূহ দেখো। ক্রস আপিল শুনলেই মাথা নষ্ট হয়ে যাবে, পরীক্ষায় আসবেই ক্রস আপিল শব্দ ব্যবহার করে। আদেশ 41, এই তো। হুম। ঠিক আছে, আপনারা যদি এটা না বোঝেন আপনাকে আরেকটা একটা একটা সুন্দর একটা উদাহরণ দিতে পারবো, জমিবাদ দিয়া। জমিবাদ দিয়ে উদাহরণ দিব, একটা সুন্দর উদাহরণ দেব। হ্যাঁ, এবার একটা জিনিসটা বুঝাই দিই। সবাই সবাই খেয়াল করেন, সবাই খেয়াল করেন। তাহলে এই একটা বেটা, ঠিক আছে, এই যে স্বামী, এই স্বামী করছে 2 বিয়ে। প্রথম বউ, প্রথম বউ, আর এই যে দ্বিতীয় বউ। এই বেটা 2টা বিয়ে করছে, হ্যাঁ, 2 বিয়ে করছে। এই এক স্বামীর কয়, এই এক স্বামীর কয় বউ বলেন? 2 বউ, 2টা বউ। আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই, অনেকে জমি দিয়ে বোঝে নাই। কথা বলছে, আচ্ছা সাউন্ড ক্লিয়ার কিনা বলেন, আপনারা নিস্তব্ধ কেন? আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, আমাকে শুনতে পাচ্ছে? পুরো ক্লাসটা একটা মরা মরা ক্লাস, কোনো কমেন্ট নাই, কোনো কিচ্ছু নাই। শুনতে পাচ্ছেন কিনা বলেন? উদাহরণটা শুনেন ক্রস আপিলের, হ্যাঁ, কমেন্ট করেন। একটা ক্লাস করতে গলা ফাড়াই ফেলাইতেছি, গলাটা ছিঁড়ে যাচ্ছে, কমেন্ট করে না। এটা কি অফলাইন ক্লাস হলে তো বলতাম না, অফলাইনে এমনি কথা বলতেন। হ্যাঁ, এই তো। তাহলে একটা বেডার হচ্ছে 2টা বউ। আর প্রথম বউ কইতেছে না, আমার স্বামী পুরোটাই চাই, আমার পুরো স্বামী চাই, মানে পুরো স্বামী হেয়ার কন্ট্রোলে থাকবে। দ্বিতীয় বউকে না, ওই বড় বউর কাছে না, আমার স্বামী পুরোটাই চাই। মানে আদালত রায় দিছে, শোনো, তোমরা এটা পাগলামি করো না। মিউট করা আছে। আচ্ছা, শোনেন। বড় বউ কয় এই পুরা জামাই আমার চাই, ছোট বউ কয় হেও পুরা জামাইটা হের চাই, মানে বড় বউরে দেবে না, ভাগ করে দেবে না। তখন আদালত কইতেছে না, এরকম পাগলামি করো না, তোমরা দুইজনই বিয়ে করাবো। একটা কাজ করো, সপ্তাহে 7 দিন তো, প্রথম 4 দিন বড় বউর কাছে থাকুক, শেষের 3 দিন ছোট বউর কাছে থাকুক। আবার বলছে পরের সপ্তাহে প্রথম 4 দিন বড় বউর কাছে থাক, ছোট বউর কাছে থাকুক, আর বাকি 3 দিন বড় বউর কাছে থাকুক। এখন দেন আদালত কি করছে, জিনিসটা মিলাই দিতে চাইছে। আদালত চাইছে জিনিসটা মিলাই দিতে। এখন প্রথম বউ খেপা, এও রাজি না, এও রাজি না। ওরা চাইতেছে যে সেপারেশন করে একজনকে দিয়ে দাও। এইবারে বড় বউ গেছে আপিলে, ছোট বউ গেছে আপিলে, এটারে কয় ক্রস আপিল। আর আপনাকে আর কিভাবে বুঝামো, আর বুঝানোর তো আমার ভাষাই নেই। আপনাকে তো আর বুঝানোর মতো আমার ভাষাই নাই। ন্যায়সঙ্গত ভাগ এরা মানবে না, সেরা ভাগাভাগি করে দাও, সেপারেট করে দাও। বেড়ায় আদালত কইছে যে বড় বউর কাছে প্রথম 4 দিন থাকুক, শেষ 3 দিন ছোট বউর কাছে থাকুক। পরের সপ্তাহে প্রথম 4 দিন ছোট বউর কাছে থাকুক, শেষ 3 দিন বড় বউর কাছে থাকুক। এই আদালত এখন বড় বউ রাজি না, ছোট বউ রাজি না, এরা দুইজন আপিলে গেছে, দুইজন আপিলে গেছে। ইটস এ ক্রস আপিল। না একজন নিলেই একজন তো নেবে না। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে ক্লাস আপিলে যাবে কেন, আশা করি বুঝছেন। আসলে বেড়া মানুষের হচ্ছে মন বড়, সবাইরে ভালোবাসতে মন চায়। ঠিক আছে, হৃদয়টা অনেক বড়।
সবাইরই এই হৃদয়ে জায়গা দিতে মন চায়, ঠিক আছে? না না, বড় বড় ফেরত দেওয়া যাবে না, বড় বেড়া মানুষের হৃদয় বড়, ঠিক আছে? বাংলাদেশে যত আছে সবাইরই জায়গা দিতে মন চায়। আচ্ছা, আশা করি, হ্যাঁ, আশা করি আচ্ছা সবারই ভালোবাসতে মন চায়, কিন্তু সবারই তো ভালোবাসা যায় না। হুম। আচ্ছা, তো লেখেন, এই জিনিসটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ইনশাল্লাহ। এইবার শুনলে খবর আছে, আমি কেউ ডরাই না, আমি এটা শুনলে শুনুক গা, ঠিক আছে? শোনেন, আইন একটা প্রণয়ন করলে হয় না, বাস্তবায়ন করতে হয়। আমি কি বাস্তবায়ন করছি? আমি তো জাস্ট মুখ থেকেই সেটা বললাম। আচ্ছা, আইন তো প্রণয়ন করলেই হয় না, বাস্তবায়নও করতে হয়। আমি তো বাস্তবায়ন করিনি, তো প্রবলেম কোথায়? কোনো প্রবলেম হয় নাই। হ্যাঁ হ্যাঁ, বউদের মন ছোট, জি 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 জি। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ। আহ, আর আজকে আর আপিলের আর অল্প একটু বাকি আছে, ওইটা কালকে পড়াবো ইনশাল্লাহ। আপনাদের একটু রিভিশনটা পড়াই নি, হ্যাঁ, রিভিশনটা পড়াই। 10 মিনিটে রিভিশনটা শেষ হয়, ওকে? আমাকে একটু অনুমতি দেন। হ্যাঁ, অ্যাডজর্নমেন্টটা দরকার নেই, ওইটা আসবে না। শুধু শুধু ওই পোস্ট পড়ে লাভ নাই, ওইটা আসবে না, ঠিক আছে? মুলতুবি জীবন হয়, হ্যাঁ হ্যাঁ নাই। আপিলের এই ব্যাপারে আসবে, আপিল কাকে বলে, আপিলের উপাদান কি কি, ঠিক আছে, ক্রস আপিল কি, এগুলি। এবার একটা রিভিশনটা পড়াই দিই, হ্যাঁ, আমার আর ই করেন না, গায়ে আর এনার্জি নেই, আর 10টা মিনিট পড়াই দিই রিভিশনটা। কালকে আপিল, রেফারেন্স, রিভিশন পড়াইয়া আমরা কমিশনে চলে যাব, হ্যাঁ। না, আপিল আর শেষ করা যাবে না, আপিলের যে 4টা উপাদান, একটু বুঝাইতে হবে হোসেন সাহেব, একটু বুঝাইতে হবে, এটা আপনি বুঝতেছেন না, মানে ওইটা বুঝাইতে হবে ঠান্ডা মাথায়, বুঝতে পেরেছেন? নাহলে আপনারই লস। কালকে ঠান্ডা মাথায় ব্রেনটা ফ্রেশ থাকবে, সুন্দর করে শুরুতে পড়াবো। ওকে, এখন রিভিশন পড়াই দিই। রিভিশন হচ্ছে একটাই ধারা, 115। অনুমতি দেন, পড়াবো কিনা একটু অনুমতি দেন, অনুমতি দেন একটু। মন খারাপ করেন না, কালকে পড়াবো ঠান্ডা মাথায়। রিভিশনটা একটু পড়াই দিই, তাহলে 10টা মিনিটের মধ্যে আশা করি আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, রিভিশন কালকে ওটা ঠান্ডা মাথায় পড়েন, তাহলে মাথায় ভালো কাজ করবে। আমি তো জানতে পড়াইলে সব পড়াইতে পারি, একটু বুঝাই বুঝাই পড়াই, এই জন্য সময় লাগে। পরীক্ষা যদি না বুঝতে এটা প্রশ্ন লিখতে না পারেন, কি লেখাপড়া করবেন? দেখেন রিভিশন সুন্দর করে লেখ, রিভিশন লেখেন, সুন্দর করে লেখেন, হ্যাঁ। রিভিশন লেখেন, কখন রিভিশন করা যাবে লেখেন। লেখেন, শুধুমাত্র আইনগত প্রশ্ন, শুধুমাত্র আইনগত প্রশ্নে রিভিশন করতে পারবেন, শুধুমাত্র আইনগত প্রশ্নে রিভিশন করতে পারবেন, শুধুমাত্র আইনগত প্রশ্ন। তারপর লেখেন, আইনগত ভুলে, আইনের ভুল প্রয়োগে, আইনের ভুল বা অবৈধ প্রয়োগ, অবৈধ, আইনের ভুল বা অবৈধ প্রয়োগ, 4 নাম্বার লেখেন, আইনের অপব্যাখ্যা। দেখেন, সব যা কইছি সব আইন দিয়ে, পারবেন না ইনশাল্লাহ। রিভিশন কখন করবেন লেখেন, রিভিশন কখন, কখন লেখেন, কখন করবেন? শুধুমাত্র আইনগত প্রশ্নে করবেন, আইনগত ভুলে করবেন, আইনের ভুল বা অবৈধ প্রয়োগ, আইনের অপব্যাখ্যা, এই কয়টা ক্ষেত্রে কি করবেন বলেন? রিভিশন করবেন। এখন বলেন রিভিশন কোথায় করবেন? সবাই বলেন রিভিশন কোথায় করবেন?
রিভিশন কোথায় করবেন? লেখেন রিভিশন কোথায় করবেন? রিভিশন করতে হয় কোথায়? রিভিশন করতে হয় উচ্চতর আদালত, হাইয়ার কোর্ট। রিভিশন করতে হয় উচ্চতর আদালতে, হায়ার কোর্ট। রিভিশন করতে হয় উচ্চতর আদালতে বা হায়ার কোর্টে রিভিশন করতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। তারপর লেখেন রিভিশন কয়েক ক্ষেত্রে করা যায়, আরো আরো কয়েকটা ক্ষেত্র লিখে ফেলবেন, যেহেতু প্রশ্ন আসবে সুন্দর করে লেখেন। এখানে আরো কয়েকটা প্রশ্ন আর একটু লিখে ফেলেন, এখানে আরো কয়েকটা কথা লিখে ফেলেন। আমি মুছে ফেলতেছি, আবার সুন্দর করে লেখেন। এই কয়টা, এই 115 শেষ। আশা করি বুঝতে পেরেছেন। আশা করি বুঝতে পেরেছেন এই এই কয়টা অংশ। আইনগত প্রশ্নে রিভিশন, আইনগত ভুলে রিভিশন, আইনগত ভুল বা অবৈধ প্রয়োগ, আইনের অপব্যাখ্যায় রিভিশন। আর রিভিশন কোথায় করবেন? উচ্চতর আদালতে করবেন, হায়ার কোর্টে করবেন। এই অংশটা আশা করি ক্লিয়ার। এইবার লেখেন এবার লেখেন রিভিশন করা যাবে। দেখেন সুন্দর করে লেখেন রিভিশন গ্রহণযোগ্য বা রিভিশন প্রযোজ্য কোন কোন ক্ষেত্রে, সুন্দর করে লেখেন। আমি আবার বুঝাচ্ছি, মনোযোগ দিয়ে খেয়াল করেন। রিভিশন কোন কোন ক্ষেত্রে গ্রহণযোগ্য এবং প্রযোজ্য, সবাই সুন্দর করে লেখেন। সবাই সুন্দর করে লেখেন। আমি ফাইনাল একটা ড্রাফট আপনাকে দিচ্ছি। এক লেখেন আইনগত প্রশ্ন, আইনগত ভুলে, আইনগত প্রশ্ন। ইট মিনস দ্য কোয়েশ্চেন অফ ল, দ্য কোয়েশ্চেন অফ ল, আইনগত প্রশ্ন। আইনগত ভুল, দ্য ইরর অফ ল, আইনগত ভুলে। তারপর 3 নাম্বার লেখেন আইনের অপব্যাখ্যা। যখন আপনি দেখবেন যে আইনের অপব্যাখ্যা হয়েছে, তারপর হচ্ছে আইনের অবৈধ প্রয়োগ লেখেন। মাথায় রাখবেন আইন, 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 সব জায়গায় শুধু আইন। তো আরো লেখেন, আরো 4-5টা লেখেন। 5 নাম্বার লেখেন ন্যায় বিচারের স্বার্থে। 6 নাম্বার লেখেন আপিল অযোগ্য আদেশ। শেষ। এই 6টা লিখলে আর আপনাদের আটকানোর কিছু নাই। সবাই বলেন আইনগত ভুল, আইনগত ভুল দ্য কোয়েশ্চেন অফ ল, আইনগত প্রশ্ন দ্য কোয়েশ্চেন অফ ল, আইনগত ভুল দ্য ইরর অফ ল, আইনের অপব্যাখ্যা, আইনের অবৈধ প্রয়োগ, ন্যায় বিচারের স্বার্থে এবং আপিল অযোগ্য আদেশে। এই কয়েকটা ক্ষেত্রে রিভিশন করা যায়। তো রিভিশনের ধারা মাত্র একটা জায়গায় আছে, ধারা 115। তাহলে এই ছিল আজকের ক্লাস। ইনশাল্লাহ কালকে আমরা
আপিল রেফারেন্স রিভিশন তো পড়াইছি, রেফারেন্স রিভিউ পড়াইতে লাগবে 1 মিনিট। কালকে আধা ঘন্টার মধ্যে আপিল রেফারেন্স রিভিউ রিভিশন শেষ করে দিয়ে ইনশাল্লাহ আমরা রেজ জুডিকাটায় চলে যাব। অনেক দামি দামি জিনিস, ইনহারেন্ট পাওয়ার অফ দ্য কোর্ট, কমিশন, কিছু অর্ডার পড়াবো ইনশাল্লাহ। তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানান।